জামান ভাই, আপনি কি বাড়ি আছেন? আপনার সাথে আমার জরুরি কথা ছিল। আরে কবিতা বোন, আসুন আসুন। কি ব্যাপার? আপনার মুখটা এমন শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? না ভাই, কিছুই ঠিক নেই। এই দেখুন আপনার দোকান থেকে নিয়ে যাওয়া শাড়িটা, আমার সব টাকা জলে গেল। কেন বোন, কি হয়েছে শাড়ির? দেখতে তো বেশ সুন্দর লাগছে। নকশাটাও তো নতুন। সৌন্দর্য দিয়ে কি হবে যদি মান ভালো না হয়? এই দেখুন, আঁচলের কাজটা কতটা অমসৃণ, সুতোগুলো কেমন যেন আলগা হয়ে আছে। দুবার পরলেই তো সব খুলে যাবে। আর কাপড়ের বুননটাও আপনার কাজের মতো নিখুঁত নয়। আপনার দীর্ঘদিনের সুনাম আছে, তাই চোখ বন্ধ করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এবার আমি হতাশ হলাম। কিসের হতাশা? শাড়ির ডিজাইনটা আমি করেছি, সবাই পছন্দ করছে। আপনার হয়তো পুরনো জিনিস দেখতে দেখতে চোখ ছয়ে গেছে, তাই নতুন কিছু ভালো লাগছে না। দেখো ছেলে, আমি তোমার বাবার গ্রাহক তোমার জন্মের আগে থেকে। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বোঝার মতো চোখ আমার আছে। ডিজাইন নতুন হতে পারে, কিন্তু কাজের মান তো পুরনো হলে চলবে না। কাজের ভিত্তিটা মজবুত হতে হয়। কমল, তুমি চুপ করো। বড়দের সাথে এভাবে কথা বলো না। বোন, আপনি একদম ঠিক বলেছেন। আমারই ভুল হয়ে গেছে। আমি হয়তো ভালো করে খেয়াল করিনি। আপনি দয়া করে রাগ করবেন না। আমি আপনাকে এর বদলে একটা নতুন শাড়ি বানিয়ে দেব, ঠিক যেমনটা আপনি চান। আপনার কথায় ভরসা রাখলাম জামান ভাই, তবে পরের বার যেন এমন না হয়। আপনার সুনামের উপর ভরসা করেই আমরা আসি, সেটা নষ্ট হতে দেবেন না। আমি পরশুদিন এসে নতুন শাড়িটা নিয়ে যাব। অবশ্যই বোন, আপনি নিশ্চিন্তে যান। আমি নিজের হাতে আপনার জন্য শাড়ি বুনে রাখবো। কমল, এদিকে আয়। কি হয়েছে? আমি তো কোনো ভুল বলিনি। আমার ডিজাইনটা সত্যিই খুব ভালো ছিল, উনিই বুঝতে পারেননি। ডিজাইন ভালো হলে কি সব হয়? কাজের মধ্যে যত্ন আর অভিজ্ঞতা লাগে। কতবার তোকে বলেছি, বুননের সময় মনোযোগ দিবি, সুতোর টান যেন সমান থাকে, তাড়াহুড়া করবি না। কিন্তু তুই তো আজকাল কিছুই কানে তুলিস না। বাবা, আপনি এখনো সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে আছেন। যুগ পাল্টেছে, মানুষ এখন নতুনত্ব চায়। নিখুঁত কাজ নিয়ে কেউ অত মাথা ঘামায় না। আমি নতুন কিছু করার চেষ্টা করছি, আর আপনি আমাকে সমর্থন না করে বকছেন। নতুন কিছু করা ভালো, কিন্তু অভিজ্ঞতাকে সম্মান করতে শেখো। গ্রাহকের সন্তুষ্টি আমাদের ব্যবসার মূল। আজ একজন গ্রাহক ফিরে গেল, কাল আরেকজন যাবে। এভাবে চললে দোকান বন্ধ করে পথে বসতে হবে। কিচ্ছু হবে না, আমার নিজের উপর বিশ্বাস আছে। আমার কাজ মানুষ ঠিকই পছন্দ করবে। আপনার মতো সারা জীবন এক ডিজাইন বানিয়ে যেতে আমি পারবো না। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অহংকার ভালো নয়। যা, এখন কাজে মন দে। কবিতা বোনের শাড়িটা আমাকেই বানাতে হবে। তুই বরং অন্য কাজগুলো দেখ। আর মাথায় রাখিস, শেখার কোনো শেষ নেই। আমি এই বয়সেও প্রতিদিন নতুন কিছু শিখি। ঠিক আছে, যা ভালো বোঝেন করেন। আমি একটু বাজার থেকে ঘুরে আসি। এখানে থাকলে আপনার বক্তৃতা শুনতে শুনতে আমার মাথা ধরে যাবে। কামাল, শোন। গ্রাহকের সাথে নম্রভাবে কথা বলবি। জিনিসের মান অনুযায়ী সঠিক দাম চাইবি। লোভ করে বেশি দাম চাইলে গ্রাহক হয়তো একবার কিনবে, কিন্তু দ্বিতীয়বার আর আসবে না। বিশ্বাস অর্জন করাটা ব্যবসার সবচেয়ে বড় মূলধন। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আপনি শুধু দেখুন, আজ আমি আপনার চেয়ে বেশি শাড়ি বিক্রি করি কিনা। যুগটা এখন আমাদের প্রচার আর চমকের। ভাই, শাড়িগুলো তো খুব সুন্দর। এই নীল শাড়িটার দাম কত? আপা, এটা একদম নতুন ডিজাইনের শাড়ি। পুরো বাজারে এমন নকশা আর একটাও পাবেন না। এর দাম পড়বে 1000 টাকা। 1000 টাকা? বুনন তো ভালো, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। পাশের দোকানে তো এর চেয়ে কমে দিচ্ছে। আপা, তাদের কাজের সাথে আমাদের কাজের তুলনা করবেন না। এটা আমার নিজের হাতে বানানো। এর মান অনেক ভালো, 1 টাকাও কম হবে না। আচ্ছা ভাই, তাহলে থাক, আমি বরং অন্য কোথাও দেখি। জামান ইশারায় কামালকে দাম কমাতে বলে। আচ্ছা আপা, শুনুন, আপনি প্রথম গ্রাহক, তাই আপনার জন্য কিছুটা ছাড় দিচ্ছি। আপনি 950 টাকা দিন। না ভাই, আমার বাজেট 800 টাকা। হলে দিন, না হলে আমি যাই। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যান। আপনার কথাই রাখলাম, প্রথম বিক্রি বলে কথা। এ নিন টাকা। শাড়িটা সত্যিই খুব সুন্দর। দেখলেন বাবা, বলেছিলাম না আমি পারবো। নিজের বানানো প্রথম শাড়ি বিক্রি করলাম, কি যে ভালো লাগছে। হ্যাঁ, দেখলাম। তবে এটাও দেখলি তো, আমার কথা মতোই তোকে দামটা কমাতে হলো।
গ্রাহককে সম্মান দিয়ে সামান্য লাভ রেখে ব্যবসা করলে তবেই উন্নতি হয়। ছাড় তো একটু দিয়েছি, কিন্তু শুরুটা তো হলো। এবার দেখুন আমার বানানো শাড়ি কেমন বিক্রি হয়। আমার ডিজাইনের জাদুতেই মানুষ আসবে। তাই যেন হয়। তোর উন্নতি হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। চল এবার বাকি কাজে মন দেই। জামান ভাই আছেন নাকি? আরে কবিতা বোন, আসুন। আপনার শাড়িটা তৈরি আছে, দেখুন তো এবার পছন্দ হয় কি না। বাহ, এবার একদম নিখুঁত হয়েছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। আপনার হাতের কাজ সত্যি অতুলনীয়। এই নিন আপনার টাকা। ধন্যবাদ বোন। আসলে আমি আজ আরেকটা বড় দরকারে এসেছি। আমার বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। ওর বিয়ের জন্য আমার 10টা শাড়ি লাগবে। ডিজাইনগুলো আমি মোটামুটি ভেবে রেখেছি। আপনি কি অর্ডারটা নিতে পারবেন? কাজটা কিন্তু খুব জলদি করতে হবে। এ তো খুব খুশির খবর। কেন পারবো না বোন, অবশ্যই পারবো। আপনি বলুন কি ধরনের শাড়ি লাগবে। কবিতা খালা, আপনি একদম চিন্তা করবেন না। এই অর্ডারটা আমি নেব। আমি আপনাকে এমন ডিজাইন করে দেব যা আগে কেউ কখনো দেখেনি। বিয়ের আসরে সবাই শুধু আপনার মেয়ের শাড়ির দিকেই তাকিয়ে থাকবে। কিন্তু কাজটা খুব সূক্ষ্ম আর নিখুঁত হতে হবে। বিয়ের শাড়ি বলে কথা। জামান ভাই, আপনি তো দেখবেন, তাই না? হ্যাঁ বোন, আমি তো আছি। কামাল এখন অনেক ভালো কাজ শিখেছে। ও আর আমি মিলে আপনার কাজটা সময় মতো তুলে দেব। ঠিক আছে, তাহলে আমি আপনাদের উপরে ভরসা রাখলাম। এই নিন অগ্রিম টাকা। বাবা শুনেছেন, 10টা শাড়ির অর্ডার, আর সেটাও বিয়ের। এবার আমি আমার আসল প্রতিভা দেখানোর সুযোগ পাবো। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা কাজ। খুব সাবধানে আর মন দিয়ে করতে হবে, কোনো ভুল যেন না হয়। আপনি শুধু আমাকে নিয়ে চিন্তা করেন। তাছাড়া আপনার ওই পুরনো ডিজাইন দিয়ে কি আর আজকাল চলে? আমি এমন সব আধুনিক নকশা বুনবো যা দেখে সবার চোখ ধাঁধিয়ে যাবে। আপনার ওই ফুল পাতা আর কলকির যুগ শেষ। আমার ডিজাইন পুরনো হতে পারে, কিন্তু সেই ডিজাইনের জন্যই মানুষ আমাকে এত বছর ধরে চেনে। কাজের ভিত্তিটা হলো বুনন আর রঙের মিশ্রণ, শুধু নকশা নয়। আবার সেই পুরনো কথা। আপনি আসলে আমার উন্নতিটা সহ্য করতে পারছেন না। আপনি চান আমি সারা জীবন আপনার সহকারী হয়ে থাকি। কামাল, তুই এ কি বলছিস? আমি তোর বাবা, তোর উন্নতিতে আমার কেন হিংসা হবে? আমি তো শুধু তোকে অভিজ্ঞতার কথা বলছি। আমার কোনো অভিজ্ঞতার দরকার নেই, আমার প্রতিভা আছে। আপনি শুধু আমার কাজে খুদ ধরা বন্ধ করুন। আপনার সাহায্য ছাড়াই আমি এই 10টা শাড়ি বানিয়ে দেখাবো। আপনি বরং আপনার ওই পুরোনো ডিজাইনের শাড়িগুলো বানান, যদি কেউ কিনতে আসে। ঠিক আছে, তুই যখন এতটাই বড় হয়ে গেছিস যে বাবার পরামর্শের আর দরকার নেই, তখন তাই হবে। তুই তোর কাজ কর, আমি আমার কাজ করব। সেদিন থেকে কামাল তার বাবার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দেয়। সে দিনরাত এক করে নতুন ডিজাইনের শাড়ি বানাতে থাকে আর সুযোগ পেলেই বাবার কাছে সমালোচনা করে। ছেলের জোর ব্যবহারে জামানের মনটা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। আমি কিছুদিন আমার বন্ধু জালালের বাড়ি থেকে ঘুরে আসছি। তুই নিজের খেয়াল রাখিস। বাহ, ভালোই হলো। এখন আমি নিজের মতো করে শান্তিতে কাজ করতে পারবো। কেউ আর বিরক্ত করা থাকবে না। কামাল দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করে, কিন্তু বাজারে যাওয়ার পর সে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। ভাই, এই শাড়িটার রংটা কেমন যেন ক্যাটকেটে, বুননটাও ভালো না, অন্য কিছু দেখান। এটা তো নতুন ডিজাইন, দেখুন ভালো করে। নতুন হলেই হবে? চোখে তো আরাম লাগতে হবে। জামান চাচা কোথায়? ওনার বানানো শাড়ি একটাও নেই। বাবা এখন নেই, যা আছে এইসবই। কিছুক্ষণ পর কবিতার বোন জমিলা আসে। কে কামাল, তোমার বাবা কোথায়? বিয়ের শাড়ির কাজের কতদূর অগ্রগতি হলো তাই দেখতে এলাম। আমার বোন তো খুব চিন্তা করছে। বাবা এক বন্ধুর বাড়িতে গেছেন। আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। কাজ খুব ভালো এগোচ্ছে। তোমার বানানো শাড়িগুলোর মান যেন আগের চেয়ে পড়ে গেছে কামাল। ফিনিশিং ভালো হচ্ছে না। বিয়ের শাড়িতে এমন হলে কিন্তু চলবে না। আরে না না, ওগুলো তো আমি বিশেষ যত্ন নিয়ে বানাচ্ছি। আপনারা সময় মতো সেরা জিনিসই পাবেন। দিন যায়, কিন্তু জামালের দোকানের বিক্রি প্রায় বন্ধ হয়ে যায়। অন্যদিকে বাজারের অন্য প্রান্তে জালালের দোকানে উপচে পড়া ভিড়। কি হচ্ছে এসব? আমার বানানো শাড়ি কেউ কিনছে না কেন? আর জালাল চাচার দোকানে এত ভিড় কিসের? উনি তো আগে এত শাড়ি বিক্রি করতে পারতেন না। জালাল ভাই, কি চমৎকার কাজ! জামান ভাইয়ের হাতে জাদু আছে। এই শাড়িটা আমাকে দিন। অবশ্যই, উনি এখন আমার এখানেই কাজ করছেন। বললেন ছেলের উপর চাপ হয়ে যাচ্ছিল, তাই একটু অবসরের জন্য এসেছেন।
কামালের অহংকারে তীব্র আঘাত লাগে। সে বুঝতে পারে না তার বাবা তাকে ছেড়ে অন্যের জন্য কেন কাজ করছে, আর কেন তার বানানো শাড়ি এত বিক্রি হচ্ছে। জালাল চাচা, আমার আপনার সাথে কিছু কথা ছিল। আরে কামাল, কি খবর? তোর কাজ কেমন চলছে? ভালো না চাচা, আমার একটা প্রশ্নের উত্তর দিন। বাবা কেন আপনার জন্য কাজ করছে? আর বাবার বানানো শাড়িগুলো এত ভালো হচ্ছে কি করে? উনি যখন আমার সাথে ছিলেন তখন তো ওনার কাজেও ছোটোখাটো ভুল থাকতো। তুই কি সত্যি কারণটা জানতে চাস? শোনার মতো মন আছে তোর? হ্যাঁ চাচা, আমি জানতে চাই কেন আমার সাথে এমন হচ্ছে। কারণ তোর বাবা একজন বাবা, শুধু একজন তাঁতি নয়। মানে? মানে হলো, জামান যখন তোর সাথে কাজ করতো তখন সে ইচ্ছে করে নিজের বানানো শাড়িতে ছোটোখাটো খুঁত রেখে দিত, রঙের ব্যবহারে সামান্য গরমিল করত, বুননে একটুখানি ছাড় দিত। কেন কেন এমন করতো? যাতে তোর বানানো শাড়িগুলো তার শাড়ির চেয়ে বেশি সুন্দর দেখায়, যাতে তোর শাড়িগুলো আগে বিক্রি হয়, যাতে তোর আত্মবিশ্বাস বাড়ে। সে চাইতো তুই বাজারে নিজের পায়ে দাঁড়াবি। একজন বাবা হিসেবে সে তার সাফল্য দেখার জন্য নিজের সুনামকেও বাজে রেখেছিল। সে তোর ছায়া হয়ে থাকতে চেয়েছিল, তোর প্রতিদ্বন্দ্বী হয়ে নয়। কি বলছেন এসব? আমি সত্যি কথাই বলছি। যেদিন তুই তাকে অপমান করে বলেছিলি যে তার সাহায্যের দরকার নেই, সেদিন সে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। সে বুঝেছিল তার আত্মত্যাগটা তুই অহংকার ভেবে ভুল করছিস, তাই সে তোর পথ থেকে সরে এসেছে, যাতে তুই বাস্তবতাকে বুঝতে পারিস। তখন সে আমার এখানে নিজের সেরাটা দিয়ে কাজ করছে, কারণ এখন আর তার ছেলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজের কাজে খুঁত রাখতে হচ্ছে না। তাই তার আসল গুণের প্রকাশ পাচ্ছে, আর মানুষও সেটা চিনতে পারছে। আমি আমি কি করেছি? আমি আমার বাবাকে চিনতে পারিনি। আমি একজন শয়তান। চাচা, বাবা এখন কোথায়? আমার বাড়িতেই আছে, কিন্তু তোর সাথে দেখা করবে কিনা আমি জানি না। তুই তাকে অনেক কষ্ট দিয়েছিস। আমাকে একবার সুযোগ দিন চাচা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বাবার পায়ে ধরে ক্ষমা চাইবো। দয়া করে আমাকে বাবার কাছে নিয়ে চলুন। বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি একটা অমানুষ। আমি আপনার ভালোবাসার মূল্য বুঝতে পারিনি। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। কমল, তুই এখানে? ওঠ, ওঠ। না বাবা, আমি উঠবো না। আপনি যতক্ষণ না আমায় ক্ষমা করছেন, আমি আপনার পা ছাড়বো না। আমি বুঝতে পেরেছি আমার প্রতিভা আপনার অভিজ্ঞতা আর দোয়া ছাড়া কিছুই নয়। আপনি আমার জন্য এত বড় ত্যাগ করেছেন, আর আমি আপনাকে অপমান করেছি। আমাকে একটা সুযোগ দিন বাবা, বাড়ি ফিরে চলুন। আরে বোকা ছেলে, বাবা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? আমি তো শুধু চেয়েছিলাম তুই নিজের ভুলটা নিজে বুঝিস। অভিজ্ঞতা জোর করে শেখানো যায় না, ওটা হোঁচট খেয়েই শিখতে হয়। আমি আমার সবচেয়ে বড় শিক্ষা পেয়ে গেছি বাবা। আপনার চেয়ে বড় অভিজ্ঞতা আমার জীবনে আর কিছু নেই। চলুন বাবা, বাড়ি চলুন। আমাদের ঘর, আমাদের তাঁত আপনার জন্য অপেক্ষা করছে। জামান ও কামাল একসাথে পাশাপাশি বসে কাজ করে। কামাল এখন খুব মন দিয়ে বাবার প্রতিটি নির্দেশ শুনে এবং তার কাছ থেকে কাজ শিখে। কি ব্যাপার, বাপ বেটাকে যে একসাথে দেখছি। জামান ভাই, আপনি কবে ফিরলেন? এই তো বোন, গতকালই ফিরলাম। বলুন, আপনার কি খবর? আমি তো বিয়ের শাড়ির অর্ডারটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। কামাল একা পারবে কিনা তা নিয়ে ভয় হচ্ছিল। এখন আপনাকে দেখে শান্তি পেলাম। কবিতা খালা, আপনি কোনো চিন্তা করবেন না। বাবা আর আমি মিলে আপনার মেয়ের জন্য সেরা শাড়িটাই বানাবো। এবার আর কোনো অভিযোগের সুযোগ থাকবে না। বাবার অভিজ্ঞতা আর আমার নতুন ডিজাইন, এই দুটো মিলে এমন জিনিস তৈরি হবে যা আপনি কল্পনাও করেননি। এই তো চাই, বিনয় মানুষকে বড় করে। কামাল, তোমার বাবার মতো অভিজ্ঞ মানুষের ছত্রছায়ায় থাকলে তুমি অনেক বড় শিল্পী হবে। আমি এখন নিশ্চিন্তে যেতে পারি। বাবা, আপনি ঠিকই বলেছিলেন। গ্রাহকের বিশ্বাস আর অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না। আর বাবার ভালোবাসারও কোনো বিকল্প হয় না। চল, এখন কাজে মন দেওয়া যাক, অনেক কাজ বাকি।